জুলাই চার্টার জুলাই সনদে স্বাক্ষর করা অংশের থেকে অস্বাক্ষরিত অংশের পাল্লা বেশি। সেই ডিভাইডের মধ্যে দেখা গেল এখন এনসিপি যারা এটা দাবি করেছিল তারা নানা কারণে সরে যাচ্ছে। এই যে সরে গেল এটা খুবই সন্দেহজনক। আগে তো আওয়ামী লীগ অসংখ্য ক্ষতি করেছে, সে ক্ষতিগুলো রিপেয়ার করার যে সুযোগটা ছিল সুযোগটা সবাই পায় না। বঙ্গবন্ধু পেয়েছিলেন, 91 বিএনপি পেয়েছিল, ডক্টর ইউনূস পেয়েছিলেন, এই তিনজনই পেয়েছিলেন। তো আমার কাছে মনে হচ্ছে তিনজনের কেউ এটা কাজে লাগাতে পারেনি। আপনি বলেছেন জুলাই ঘোষণা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য রাজনৈতিক পদক্ষেপ, তবে অর্ধেকের বেশি নিবন্ধিত দলের অনুপস্থিতি আসলে এই সনদের ভিত্তি দুর্বল করে দিয়েছে। ঐক্যের পরিবর্তে জুলাই সনদ সকল সেক্টরে বিভাজন তন্ত্রের সূচনা করেছে। এই যে সই হওয়া জুলাই সনদের আসলে কোন কোন জায়গায় আপনি এই বিভাজন তন্ত্র দেখছেন একটু যদি পরিষ্কার করে বলতেন। পুরো প্রক্রিয়ায় 30টি নিবন্ধিত দলকে ডাকা হয়নি। জি, কোন ক্রাইটেরিয়ায় তাদেরকে বাদ দেওয়া হলো আর কোন ক্রাইটেরিয়ায় বাকিদেরকে আনা হলো, এটার কোনো যৌক্তিক ব্যাখ্যা আমরা পাই না। আওয়ামী লীগ সাময়িকভাবে নিষিদ্ধ, আওয়ামী লীগের ব্যাপারটা বোঝা যাচ্ছে। স্বাক্ষরে গিয়ে আমরা দেখলাম এনসিপি সাইন করলো না, 3টি কমিউনিস্ট পার্টি সাইন করলো না। অর্থাৎ জুলাই চার্টার জুলাই সনদে স্বাক্ষর করা অংশের থেকে অস্বাক্ষরিত অংশের পাল্লা বেশি। আমি জনসংখ্যা বা ভোটের বলবো না, নিবন্ধিত দলের সংখ্যা অনুযায়ী। তাই যদি হয়ে থাকে তো এটা সার্বজনীন হলো কিভাবে? এটা সকল দেশের সকল মানুষ ওন করবে কিভাবে? দেশের সকল মানুষ কিভাবে এটাকে গ্রহণ করবে? একটা সময় ছিল রাজাই রাষ্ট্র, রাজাই আইন করতো, রাজা টেক ওভার করতো, নতুন রাজা আসতো, তিনি যে আইন করতো সেটাই রাষ্ট্রের আইন, এবং রাজাকে বলা হতো রাষ্ট্রে মানে আল্লাহ প্রদত্ত অথবা ঈশ্বর প্রদত্ত, হ্যাঁ, হিজ মানে রাইট ইজ অর্ডেন বাই গড, এটা বলা হতো। কিন্তু এখন তো একটা গণতান্ত্রিক কাঠামো, যদিও এটা একটা বিপ্লবিক সিচুয়েশন, সেখানে আপনি মেজরিটি দলকে বাদ দিয়ে যদি একটা সনদ, একটা চার্টার, একটা ঘোষণা করেন, এটা টেকসই হবে না, এটা স্থায়ী হবে না, এটা একটা নব্য বিভাজনতন্ত্রের সৃষ্টি করবে। আরেকটি হচ্ছে সংবিধান। সংবিধানে আর্টিকেল 7 আছে, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, যে বাংলাদেশের সংবিধান হবে সর্বোচ্চ আইন, আর এই আইনের সাথে যে কোনো কন্ট্রাডিক্টরি হলে সেই আইন বাতিল হবে। এখন এই জুলাই সনদটাকে আমি কিভাবে সুপ্রিম ল বলবো? বলার কোনো সুযোগ আছে কি না? বলার সুযোগ নাই, কারণ ওই যে রাজা তো আর এখন আইন করতে পারবে না। এখন আইন করতে হবে প্রসেসের মধ্যে দিয়ে। সেটার মধ্যে একটা হতে পারতো পার্লামেন্ট, আর একটা হতে পারতো সকলের মতামত। সকলকে বাদ দিলে ঐক্যমত কমিশন বা জুলাই সনদের ভিত্তি হচ্ছে ঐক্যমত। একটা হচ্ছে বিপ্লব আন্দোলন, মনসুন রেভলিউশন, হোয়াট এভার, তারপরে হচ্ছে ঐক্যমত। যখন ঐক্যমত থাকবে না তখন ম্যান্ডেটটাও থাকবে না। ঐক্যমতের মধ্যে আবার দেখা যাচ্ছে স্বাক্ষরিত ঐক্যমত কিছু আছে, অস্বাক্ষরিত ঐক্যমত আছে। তাহলে এটা কিন্তু ফ্র্যাগমেন্টেড হতে হতে এখন একটা ছোট পর্যায়ে চলে আসছে। আমি বলবো না কোনটা ছোট বড়, কিন্তু বিপুল অংশের লোক এই প্রক্রিয়ার বাইরে আছে, বিপুল অংশের দল এই প্রক্রিয়ার বাইরে আছে। সেই জিনিসটাকে আপনি 100 বছর, 20 বছর, 50 বছর কীভাবে চালাবেন? আমাদের সংবিধান তো 60 বছর চলছে, কারণ 72 সালে আমরা ধরে নিতে পারি 90% লোক এটাকে অ্যাকসেপ্ট করেছিল। 91 সালেও একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, ওভাবেই কিন্তু 4টা ভোট হয়েছে, কারণ 90% লোক এটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল। এখন কত ভাগ লোক প্র্যাকটিক্যালি এটাকে অ্যাকসেপ্ট করছে? এটার মাধ্যমে সাংবিধানিক ইস্যু তো আছেই। সাংবিধানিক ইস্যুটা তখনই ওভারকাম করা যেত যখন প্রসেসের মধ্যে সবাই ইনক্লুড থাকতো। সবাইকে ইনক্লুড না করে পিক অ্যান্ড চুজ করা হয়েছে, এবং এই বিভাজনটা ডিভাইড অ্যান্ড রুল অনেকটাই মানে ব্রিটিশদের মতোই হবে। এবং সেই ডিভাইডের মধ্যে দেখা গেল এখন এনসিপি যারা এটা দাবি করেছিল তারা নানা কারণে সরে যাচ্ছে। এই যে সরে গেল এটা খুবই সন্দেহজনক, এবং এই সরে যাওয়াটা ইঙ্গিতবাহী। এটাকে খুব সাদা চোখে দেখার উপায় নেই যে খুব আবেগ থেকে, ক্ষোভ থেকে করছে। এই সরে যাওয়া মানে রাজনীতিক আরেকটা ডাইমেনশন ওয়েট করছে, সেই ডাইমেনশনে এই সরে যাওয়াটা কাজে লাগানো হবে। শামীম হায়দার পাটোয়ারি, আপনার বলা বিভাজন তন্ত্রের বাইরে জামায়াতের বিরুদ্ধে এনসিপি নাহিদ ইসলামের করা ফেসবুক স্ট্যাটাস নিয়ে বলছিলাম কিছুক্ষণ আগে, এটাও এক ধরনের রাজনৈতিক বিভাজন সূত্রপাত করলো কিনা, আপনি কি মনে করেন কিনা? যদি তাই হয়, সামনে এই বিভাজন আসলে কত দূর পর্যন্ত যেতে পারে? দেখুন, মাইনাস জামাত ইসলামী, তাদের প্রতি সম্মান রেখে বলছি, মানে এনসিপির নেতৃবৃন্দ, মাইনাস জামাত ইসলামী এবং মাইনাস ডক্টর ইউনূস, তাদের দল বা তারা খুব একটা বড় রাজনৈতিক পথ হিসেবে আসতে পারেনি। তো তারা ডক্টর ইউনূসের অনুষ্ঠানে স্বাক্ষর করলো না, আবার জামাতের বিরুদ্ধে কথা বলছে। পুরো ব্যাপারটার মধ্যে আমি স্বচ্ছ রাজনীতি দেখতে পাচ্ছি না, পুরো ব্যাপারটার মধ্যে আমি অস্বচ্ছ রাজনীতি দেখতে পাচ্ছি। এবং এনসিপি এখনও মার্কা পায়নি, নিবন্ধনও পুরোপুরি পায়নি। সো তাদের স্বাক্ষরটা খুব গুরুত্বপূর্ণ সেটাও না, কিন্তু তারা কেন ডিফারেন্স ক্রিয়েট করলো? অর্থাৎ তারা আরেকটি বিপ্লব, আরেকটি প্রতি বিপ্লব, আরেকটি অ্যানার্কি, আরেকটি ভোট না হওয়া, এটার রাস্তাটা খোলা রাখলো। তারা যদি এটা প্রসেসে চলে আসতো তাহলে সেই প্রসেসে আসলে তারা ন্যাচারালি আন্দোলন করতে পারতো। যেমন বিএনপি ফেব্রুয়ারিতে ইলেকশনে রাজি হওয়ার কারণে ফেব্রুয়ারি পর্যন্ত বা ডিসেম্বর পর্যন্ত এই গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো আন্দোলন করতে পারছে না, করবে না।
সেই একইভাবে তারা প্রসেসের বাইরে থাকলো, এটা দাবার খেলা হচ্ছে, এই ছেলেদেরকে নিয়েও খেলা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। এবং সেটা যে তারা আবেগের বশে করছে তা না, এটা একদম ম্যাটিকুলাস ডিজাইন ফেজ 2-3 মধ্যে আমরা এখন আছি, সেটাই হচ্ছে। এবং যেটাই হোক, দেশটা স্ট্যাবিলিটির দিকে যাচ্ছে না। যদি স্ট্যাবিলিটির দিকে যাইতো তাহলে ডক্টর ইউনূস স্যার সবাইকে নিয়ে আসতেন, সবাইকে নিয়ে স্ট্যাবিলিটি করতেন। ওনার এই ক্ষমতা ছিল, ওনার সে ক্রেডিবিলিটি ছিল, তিনি সেই ক্রেডিবিলিটিটা ঐক্য না করে অনৈক্যের দিকে নিয়ে গেলেন। এটা আমার কাছে মনে হয়েছে দেশের দীর্ঘমেয়াদী ক্ষতি হয়ে গেল। আগে তো আওয়ামী লীগ অসংখ্য ক্ষতি করেছে, সেই ক্ষতিগুলো রিপেয়ার করার যে সুযোগটা ছিল, সুযোগটা সবাই পায় না। বঙ্গবন্ধু পেয়েছিলেন, 91 বিএনপি পেয়েছিল, ডক্টর ইউনূস পেয়েছিলেন, এই তিনজনই পেয়েছিলেন। তো আমার কাছে মনে হচ্ছে তিনজনের কেউ এটা কাজে লাগাতে পারেনি।